রাউন্ড অফ 32-তে শুরুতে আমরা দেখলাম কিছু সারপ্রাইজ, যেখানে বড় বড় দল জার্মানি এবং নেদারল্যান্ডস বাদ পড়ে গেছে এবং রাউন্ড অফ 32-র ম্যাচগুলো এত দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে এবং সেই ব্যাপারগুলো নিয়ে আসলে ট্র্যাক করতে হচ্ছে আমাদের প্রত্যেকটা দিন, অন্তত 3-4টা করে ম্যাচ এবং সেখানে অনেক অনেক ঘটনা। আপনারা ডেইলি আমাদের সঙ্গে যুক্ত থাকেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ে এবং আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বিন পারভেজ। আজকের এপিসোডে আমার একজনকে পেয়েছি যিনি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম শুরুতে, একদিন দেখা হয়েছিল কয়েকদিন আগে, তিনি বলছিলেন যে মেসিও না রোনালদো না, আমার ফেভারিট নেইমার। তো তারপরে আমার কাছে অ্যান্সারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। পরিচয় করে দিতে চাই, বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের ডিফেন্ডার এবং ক্যাপ্টেনও ছিলেন কদিন আগ পর্যন্ত, আফিদা খন্দকার। আফিদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আফিদা, আপনি শুরু যে ব্যাপারটা নিয়ে আপনাকে বললাম যে নেইমার আপনার পছন্দের ফুটবলার, এর আগের দিন বলেছিলেন, তো এইটার পেছনের গল্পটা আসলে কি? এটার পেছনের গল্প আসে আমার বাবার থেকে। যখন ছোট ছিলাম তখন বাবা ব্রাজিলের খেলা দেখাইতো। তো ওই সময় যখন ছোট ছিলাম নেইমার তো খুব ভালো খেলতো তখন থেকেই নেইমারের খেলা ফলো করতাম। বাবা বলছিল ও একসময় ভালো খেলবে, তো তখন থেকে আর কি নেইমারকে ফলো করা হয়। তো আপনার বাবার অনেক কথাই আপনি বোধহয় ফলো করেন। উনি তো নিশ্চয়ই নিজেও ফুটবলার ছিলেন এবং এই মুহূর্তে প্রশিক্ষকের কাজও করছেন। ছোটবেলায় আপনার ইনফ্লুয়েন্স কি আপনার বাবা ছাড়া আর কে কে ছিলেন ফুটবলার হওয়ার পেছনে? বাবা ছিল, মা সাপোর্ট করছে দেখে আজকে এতদূর আসতে পারছি। বাবা যদি চাইতো যে আমাদেরকে খেলা শেখাবে, আমার মা না চাইলে কিন্তু বাবা পারতো না। আমার মাও যখন কলেজে স্কুলে ছিল তখনও কিন্তু অ্যাথলেট ছিলেন। তো তার সাপোর্টটা সে পায়নি দেখে সে আমাদের মতো এতদূর হয়তো আসতে পারেনি। তো তখন তারা চিন্তা করছে আমরা যে সাপোর্টটা পাইনি আমাদের সন্তানকে সেই সাপোর্টটা দিব। তো বাবা আমার সাপোর্টই সবচেয়ে বেশি। দারুণ ব্যাপার। আপনি ডিফেন্ডার হলেন কিভাবে? সেটা কি আপনার নিজের সিদ্ধান্ত ছিল না কোচের সিদ্ধান্ত ছিল? এটা কোচের সিদ্ধান্ত। আমাদের আগে যে কোচ ছিলেন পলেস মলি ছোটন স্যার, ওনারা যখন ছিল তখন থেকে আর কি ডিফেন্সে খেলা। আমি আগে যখন বিকেএসপিতে ছিলাম তখন মিডফিল্ডে খেলতাম। তারপরে ন্যাশনাল টিমে যখন আসি আন্ডার 15 থেকে শুরু হয় তখন থেকে ডিফেন্স। তো সাধারণত আমরা দেখি যে যেই টিমে আপনারা খেলছেন অনেক সময় দেখা যায় যে আপনি টিমের সবচেয়ে লম্বা খেলোয়াড়, মানে এটাও কি কোনো ফ্যাক্টর কিনা আপনাকে ডিফেন্ডার হিসেবে রাখার পেছনে, বা আপনি কি ভাবেন সেই বিষয়টা নিয়ে? আমি যখন খেলা শুরু করি তখন হয়তো এতটা লম্বা ছিলাম না। এখন হয়তো বা যখন 2019 সালে প্রথম খেলি আমি আন্ডার 15 ভুটানে হয়, তখন থেকে কোচ আমাকে স্টপার ব্যাগে উনি আমাকে রাখছে। তো জানি না এটা কোচের সিদ্ধান্ত, কোচ যেটা ভালো মনে করছে সে সেটাই করছে। এবং আপনি যখন খেলেন আপনার প্রিভিয়াস কোনো ইন্সপিরেশন আছে কিনা, কোনো খেলোয়াড় যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড, যে কোনো ডিফেন্ডারকে আপনি ফলো করেন ওয়ার্ল্ড ফুটবলে যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন বা ভাবেন যে তার মতো খেলতে পারলে ভালো হবে? আমি সার্জিও রামোসকে ফলো করি ডিফেন্সে, তো তার খেলা আমার খুব ভালো লাগে। সার্জিও রামোস, তার মানে স্প্যানিশ একটা ইনফ্লুয়েন্স আফিদা তার খেলার মধ্যে আনতে চান। যেহেতু বিশ্বকাপ মৌসুম চলছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে ডেফিনেটলি কথা বলতে হবে। ব্রাজিলের পথটা নিয়ে একটু কথা বলতে পারি আমরা। তারা গ্রুপ ফেজে মরক্কোর সঙ্গে ধাক্কা খাওয়ার পর পরের দুটো ম্যাচে খুব ভালো পারফর্ম করে তারপর কিন্তু রাউন্ড অফ 32-তে আসলো এবং ইনিশিয়াল যেই ধাক্কাটা পাওয়ার কথা ছিল জাপানের এগেনস্টে, সেখানে কিন্তু বেশ ভালো পারফর্ম করেই ব্রাজিল আবারও বেরিয়ে গেছে। তো প্রত্যেকটা ম্যাচে যে একটু একটু করে ইমপ্রুভমেন্ট, সেটা আসলে কিভাবে দেখছেন? প্রথম ম্যাচ যখন মরক্কোর সাথে খেলছে তখন বেশিরভাগ ব্রাজিল ফ্যান্সরাই হতাশা ছিল তাদের ভেতরে যে ব্রাজিল কি খেলছে। তারপরে যখন সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচ যখন ভালো খেলছে সবাই কিন্তু একটু আত্মবিশ্বাস ফিরে পাইছে যে না, ব্রাজিল ভালো খেলবে ভবিষ্যতে, যতগুলো ম্যাচ আছে যতদূর যেতে পারে। তো ডে বাই ডে ভালোই করছে। প্রথম ম্যাচ থেকে সেকেন্ড ম্যাচ থেকে থার্ড ম্যাচ, তারপরে জাপানের সাথে অসাধারণ খেলছে, বিশেষ করে সেকেন্ড হাফ ওইটাতে খুব ভালো খেলছে। তো ব্রাজিলের এই টিমটা যে নেইমার নামছেন না, এটাতে কি একটু আক্ষেপ হচ্ছে নাকি অন্য প্রিয় প্লেয়ার খুঁজে পেয়েছেন টিমের মধ্যে? না, প্রিয় প্লেয়ার এখনো নেইমারই আছে। তো যেহেতু ও ইনজুরি থেকে কেবল উঠছে, তো কোচ ভালো সিদ্ধান্ত নিতে পারবে যে তাকে খেলাবে কি খেলাবে না। আর যেহেতু ইনজুরি থেকে উঠে আসাও একটা চাপ থাকে যে ফিট আছে কিনা বা মাঠে সেটা দিতে পারবে কিনা। তো কোচ যেটা সিদ্ধান্ত নেয় ভালোর জন্যই নেয়। এরকম কি কোনো ব্যাপার হয়, যেহেতু ন্যাশনাল টিমে এত বছর ধরে খেলেছেন, যে একটা ইম্পর্টেন্ট ম্যাচ আপনি হয়তো একটু ইনজুর্ড আছেন কিন্তু আপনিও জানেন যে টিমে আপনার হয়তো প্রয়োজন আছে, তখন কি প্লেয়ার হিসেবে আপনি ইনসিস্ট করতে পারেন কোচকে যে আমি প্রস্তুত বা খেলতে পারবো? এই বিষয়টা কি এরকম হয় অনেক সময়? হ্যাঁ, এরকম
হয়েছে বেশিরভাগ সময়, কিন্তু সিরিয়াস ইনজুরি ছিল হচ্ছে আমার আন্ডার 20 সাফ খেললাম বাংলাদেশে, ফাইনাল ম্যাচে এক্সট্রা টাইমে গিয়ে আমি ইনজুরি হই। তো তারপর থেকে ভালো ইনজুরি অ্যাঙ্কেলে লেগেছিল, তো আমি প্রথম কয়েকদিন প্র্যাকটিস করতে পারিনি। তারপরে আমাদের লাউসে হচ্ছে এফসি আন্ডার 20 কোয়ালিফায়ার রাউন্ড ছিল, তো ওখানে যাওয়ার একদিন আগে আমি প্র্যাকটিসে নামছিলাম। তো তারপর থেকেও ইনজুরি নিয়ে আর কি খেলা। কোয়ালিফায়ার্সটা তো দারুণ গিয়েছিল এবং সেটার পর মূল পর্বেই আপনারা সুযোগ পেয়ে গেলেন। এই প্রসঙ্গতে ডেফিনেটলি আসবো এবং কিছু টিমের সঙ্গে আসলে মিল রেখে আসতে চাই। ধরেন আপনাদের র্যাঙ্কিং বাংলাদেশের অনেক কুইকলি ইমপ্রুভ করছে উইমেন্স টিমের। একটা সময় 140-র উপরে ছিল, তারপর 120-এ, তারপর 112-তে। এশিয়ার বেস্ট 12টা দেশের ভিতর বাংলাদেশ ঢুকে গেল দুটো ফরম্যাটেই, আন্ডার 20 এবং মূল এশিয়ান কাপেও। এই যে যাত্রাটা, মানে একটু কুরাসাওয়ের সঙ্গে বা কেপ ভার্দের সঙ্গে যদি আমরা মিলাই ওয়ার্ল্ড কাপে, তারা যেভাবে আসলে আসলো র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল, স্পেনের সাথে ম্যাচ পড়েছে, ঠিক যেমন আপনাদের চায়নার সঙ্গে একটা ম্যাচ পড়ে গেল এশিয়ান কাপের মূল পর্বে। তো এক্সাইটমেন্টটা আসলে কিরকম থাকে এবং মানে ভেতরের ইমোশনটা বা ফিলিংটা কিভাবে কন্ট্রোল করেন আপনারা? যখন আমরা মাঠে নামি তখন আসলে বাইরের কোনো চিন্তা মাথায় আসে না। হয়তো মাঠে নামার আগে মনে হতে পারে যে চায়না হচ্ছে 9বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম, ওদের সাথে আমরা কিভাবে খেলবো। কিন্তু যখন লাইন আপে দাঁড়াই তখন আর মনে হয় না যে ওরা ভালো খেলে বা ওরা অনেক ভালো টিম, ওগুলো মাথায় কিছু আসে না। তখন শুধু মাথায় আসে, বিশেষ করে যখন জাতীয় সঙ্গীতটা হয় মাঠে, তখন শুধু মনে হয় যে দেশের জন্য খেলতে হবে, ভালো খেলতে হবে, দেশকে আরও উপরে নিয়ে যেতে হবে আমাদের। সো ফর এক্সাম্পল চায়নার এগেনস্টে 2-0 গোলের পরাজয়ের পরও কিন্তু সবাই বলছিলেন এটা বাংলাদেশের জন্য একটা বিরাট ভিক্টরি, কারণ যে পারফরমেন্সটা হয়েছে সেটা নিয়ে সবাই প্রশংসা করেছে। এই যে কেপ ভার্দের মতো দল, তারা স্পেনকে আটকে দিচ্ছে, মোটামুটি একটা ডিফেন্সিভ কৌশলই তো তারা ব্যবহার করে। সো চায়নার এগেনস্টে যা করেছেন আপনারা, সেটা ডেসক্রিপশনটা দিলে হয়তো আমরা বুঝতে পারবো যে সিমিলার প্যাটার্নে হয়তো কেপ ভার্দে স্পেনকে আটকেছে কিংবা উরুগুয়েকে আটকেছে। এই প্ল্যানিংগুলো আসলে কিভাবে হয় যখন একটা বিগার টিমের এগেনস্টে খেলতে নামেন? প্ল্যানিংটা তো কোচই করে, মাঠে আমরা হচ্ছে সেটা কার্যকর করি। তো কোচ আমাদেরকে দেখায় যে কোন টিমের সাথে কোন ফরমেশনে খেলতে হবে। চায়নার সাথে আমরা প্রথমে হচ্ছে 5 ডিফেন্স নিয়ে খেলছিলাম, তারপরে ফার্স্ট হাফ খেলার পরে তখন আমরা আবার আগের শেপে ফিরে গিয়েছিলাম, 4 ডিফেন্স নিয়ে খেলছিলাম। তো যখন 5 ডিফেন্স নিয়ে আমরা খেলছি তখন আমরা অবশ্যই ডিফেন্স করে খেলতে হবে, কারণ চায়নার সাথে খেলছি। তো প্রথমে যখন কোচ দেখছে যে হচ্ছে ডিফেন্স ভালো করছে বা মিডফিল্ড ফরওয়ার্ড সবাই ভালো করছে, তখন কিন্তু আগের ফরমেশনে ফিরে গেছে। এবং সেখানে যে হয়তো মানে সেকেন্ড হাফে আসলে কিছু গোল বাংলাদেশকে হজম করতে হয়, বাট ম্যাচের ভেতরে এই ধরনের ট্যাকটিক্যাল পরিবর্তনগুলো ঘটতেই থাকে। আমরা এই সিচুয়েশনটায় যদি চিন্তা করে দেখি যে ব্রাজিল টিমটার একটা প্রোগ্রেস, যেটা আপনার ফেভারিট টিম, এই টিমটা ছাড়া আপনি অন্য আর কোন টিমকে আসলে চিন্তা করছেন যে এবারে ওয়ার্ল্ড কাপের হট ফেভারিটস হতে পারে? স্পেনকে বেশি সাপোর্ট করি। এরপরে স্পেনের টিমটা অনেক ভালো এখন। কেমন খেললো তারা? মানে শুরুটা কিন্তু খুব যে চমৎকার হয়েছে তাদের ওরকম না। তাদের একটা ক্লিয়ার কাট গোল স্কোরারের কথা যদি চিন্তা করি, সেরকমও কি লামিন ইয়ামাল ছাড়া কেউ আছেন কিনা সেটা নিয়ে কিন্তু অনেকে সন্দেহ পোষণ করছেন। সো আপনার আসলে কি মনে হয় যে লামিন একাই কি এনাফ, নাকি বাদ বাকিরাও কেপেবল করতে পারবে? না, সবাই কম বেশি করতে পারবে, কারণ একজনকে দিয়ে তো আর ফুটবল খেলা হবে না। পুরো 11 জন 23 জনের সবার হচ্ছে কম্বিনেশন থাকতে হয় ভালো। তো মাঠে আসলে রেজাল্টটা এভাবে বলা যাচ্ছে না, বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপে ভালো ভালো টিমগুলোও বাদ পড়ে যাচ্ছে। তো এখন রেজাল্টের উপরে ভিত্তি না করে আমরা যদি প্লেয়ার দেখি, তো স্পেন ভালো টিম, কিন্তু রেজাল্ট কি হয় এটা একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দেখা যাক, স্পেনের ম্যাচ সামনে আসবে, বাট আমরা গতকাল রাতের যে 3টা ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো নিয়ে একটু ছোট করে পর্যালোচনা করি। ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে সে ব্যাপারটা কনফার্ম হয়েছে, কারণ নরওয়ে গতকাল রাতে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়েছে এবং সেখানে কিন্তু ওই আর্লিং হাল্যান্ড দিন শেষে উইনিং গোলটা দিয়েছেন। একেবারেই ম্যাচের শেষ ভাগটা এসে নরওয়ে জয়টা তুলে নিয়েছে। মনে হচ্ছিল আরও একবার এক্সট্রা টাইমে যেতে পারে ম্যাচ, তবে সেটা কিন্তু হয়নি। সো আমাদ একটা গোল দিয়েছেন ফর আইভরি কোস্ট, তারপর নুসা একটা গোল দিয়েছেন, অ্যান্টোনিও নুসা। কালকে খেলাটা দেখেছেন কিনা জানি না, তিনি নরওয়ের লেফট উইংয়ে খেলেন। তিনি নেইমারকে তার আইডল মানেন এবং গতকাল তার গোলটা অনেকটা নেইমারের মতোই ব্যানানা কিকের মতো হয়েছে। ওটা কি দেখা হয়েছিল? হ্যাঁ, ওটা দেখছি। সো ইন্টারেস্টিং লাগে কিনা যে আসলে মেসি রোনালদোদের যুগে মানে নেইমার ফ্যান্সরাও আছেন কিংবা নেইমারকে অনুসরণ করেন এরকম প্লেয়ারও আছেন। আপনার টিমে কয়জন আছেন এরকম? না, আমাদের টিমে অনেকেই আছে যারা নেইমার ফ্যান। নেইমার হয়তো বিশেষ করে যখন 2014 সালে ইনজুরি হয়, তারপর থেকে ওর ক্যারিয়ারটা একটু আস্তে আস্তে স্লো হয়ে গেছে। ওই সময় কিন্তু ভালো ফরম্যাটে ছিল, তারপর থেকে ইনজুরি, এটা অনেক সমস্যা।
তো তারপরেও যারা হচ্ছে প্রকৃত নেইমার ভক্ত তারা কিন্তু নেইমারকেই সাপোর্ট করবে। আর আপনার টিম থেকে যদি বলা হয়, সাপোজ আপনার টিমের নেইমারকে, আপনি কাকে চুজ করবেন সেই জায়গায়? আমাদের টিমের নেইমার সাগরিকাকে বলতে পারি, ও নেইমারকে ফলো করে। ভালো ভালো চয়েস। সাগরিকা, যিনি এশিয়ান কাপ আন্ডার-20-তে বাংলাদেশের হয়ে থাইল্যান্ডের এগেনস্টে জোড়া গোল দিয়েছিলেন, চমৎকার একটা স্টার্ট পেয়েছেন, খুব ভালো একজন স্ট্রাইকার, ভবিষ্যৎ রয়েছে তার দারুণ। আর ঋতুকে আপনি আসলে কোন প্লেয়ারের সাথে কম্পেয়ার করবেন ওয়ার্ল্ড ফুটবলে? রোনালদো। রোনালদোর সাথে? হ্যাঁ। হুম। এই যে একটা কম্বিনেশন আপনাদের, ধরেন ছোটন স্যার ছিলেন, তারপর পিটার বাটলার আসলেন, তার সঙ্গেও অনেকদিন ধরে আপনারা আসলে কাজ করছেন। কোচদের আসলে ইম্প্যাক্ট, ফর এক্সাম্পল ব্রাজিল টিমে অ্যাঞ্চেলোটি আসার আগে তারা কিন্তু একটা হিমশিম খাওয়া অবস্থায় ছিল, বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা নিয়ে একটা টেনশনে ছিল। তারপর কার্লো অ্যাঞ্চেলোটি আসলেন, এই ইটালিয়ান ভদ্রলোক এত এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন, দলকে ভালোই মোটামুটি সেট করে ফেলছেন। তো আপনারা কি ওদিক থেকে বাংলাদেশের এন্ডেও, মানে পিটার বাটলার হোক কিংবা ছোটন স্যার হোক, উনাদের সঙ্গে কাজ করার আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন, বা কোচের রোলটা কতটুকু আসলে ইম্পর্টেন্ট এই টিমটাকে কনফিডেন্স দেওয়ার জন্য বা প্লেয়ারদেরকে ফ্লারিশ করানোর জন্য? এক একটা কোচের এক এক রকম কাজ থাকে, এক একজন এক এক জিনিস ভালো দেখায়, আরেকজন আরেকটা দেখায়। তো সব কোচই মোটামুটি হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম যে এত দূর এসেছে সব কোচেরই অবদান, কারণ একদিনে তো আর বাংলাদেশ ফুটবল এত দূর আসতে পারেনি। সব কোচই কম বেশি একটু একটু করে কিন্তু এগিয়ে দিয়েছে। এখন হয়তোবা হচ্ছে পিটার বাটলার স্যার এসে হচ্ছে উনি আমাদের টিমটা অন্যরকমভাবে করছে, যখন ছোটন স্যার ছিল উনি অন্যরকমভাবে করছে, তখনও কিন্তু রেজাল্ট ছিল। তো সব মিলায় এক এক কোচ এক এক জায়গা থেকে সেরা। কোনো ডিফিকাল্টি কি হয় অ্যাজ আ প্লেয়ার? ধরেন একজন কোচ কিছু একটা করতে বলছেন, আপনার কাছে কি মনে হয় যে উনি অনেক বেশি এফোর্ট দেওয়াচ্ছেন, বা এতটুকু করার পর কি হবে, এই বিষয়গুলো নিয়ে যদি বলেন আর কি, যে কতটুকু ইজি বা ডিফিকাল্ট টু ট্রেন অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড তারা কি বলছেন, কি করতে চাইছেন? না, ফুটবলের ভাষা কিন্তু সব সময় একই থাকে। বিভিন্ন দেশ থেকেও যারা আমাদের কোচরা যারা আসে, ফুটবলের ভাষা কিন্তু একই, পাস পাস এটা সেটা এগুলা কিন্তু একই। তো যখন হচ্ছে ফুটবলের বাইরে আসি তখন হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু মাঠের মধ্যে যখন থাকে তখন কোচরা যেটা বলে আমরা সেটা করি। কিন্তু মাঝে মাঝে যখন আমাদের কষ্ট হয়ে যায় তারপরেও কোচ বলতেছে না করতে হবে, আমরা তখন মনে করি যে কেন করাচ্ছে, এত প্র্যাকটিস কেন করাচ্ছে, কিন্তু সে জানে যে কেন আমাদের করানোর দরকার এটা। আমরা হয়তো প্র্যাকটিসে কষ্ট হচ্ছে দেখে বলতেছি যে না আমরা করব না, কিন্তু সে তো চাইছে যে হচ্ছে তার টিম যেন ভালো খেলে, আমরা যেন ভালো খেলি, সেটার জন্য কিন্তু সে করায়। তো আপনাকে যে ক্যাপ্টেন হিসেবে পিক করা, একটা ক্যাপ্টেন পিকের কথা যদি বলি, জার্মান টিমটার কথা প্রসঙ্গ হিসেবে চলে আসে। প্রিভিয়াস সময়টা আমরা দেখেছি জার্মানি দলটায় অলিভার কানদের মতো ক্যাপ্টেন ছিলেন, মাইকেল বালাকদের মতো ক্যাপ্টেন ছিলেন, লোথার ম্যাথিয়াসদের মতো লেজেন্ড ছিলেন। কিন্তু এই জার্মান টিমটার বোধহয় লিডারশিপের খানিকটা অভাব অনেকে বলছেন, যে কারণে তারা আসলে বাদও পড়ে গেছে এবার রাউন্ড অফ 32 থেকেই। একটা ক্যাপ্টেনের ভূমিকা টিমে আসলে কিরকম হতে পারে? আপনি যেহেতু অনেকদিন ক্যাপ্টেন ছিলেন, ব্যাপারটা আসলে কি, মানে ভালো একটা ক্যাপ্টেন ভালো লিডারশিপের আন্ডারে খেলাটা কত দূর এগিয়ে যায়, বা ইমপ্রুভমেন্ট কিভাবে হয়? একটা ক্যাপ্টেন সে মাঠের ভিতরে থাকে আসলে, বলা হয় একজন ক্যাপ্টেন, কিন্তু মাঠের মধ্যে যে 11 জন খেলে সবাই কিন্তু ক্যাপ্টেন যার যার জায়গা থেকে। তো যখনই হচ্ছে ক্যাপ্টেন লিড নেয় মাঠের ভেতর থেকে, সবাইকে সাপোর্ট করে যে না কিছু হয় না, একটা গোল হয়েছে তো কি হয়েছে, আমরা আবার কামব্যাক করব, এক গোল খাইছি 2 গোল দিব, সবাইকে যদি মাঠের ভিতরে মোটিভেট করে, বকা না দিয়ে হচ্ছে ঝগড়াঝাটি না করে যদি মোটিভেট করে, তখনই আর কি হচ্ছে সবাই একটু ভালো খেলার চেষ্টা করে যে না আমাদের করতে হবে। সো এই জায়গাটায় আমি যদি বলি যে আপনার অনেকগুলো প্রেস কনফারেন্স আসলে ফেস করতে হয়েছে প্রত্যেকবার যখন অ্যাজ এ ক্যাপ্টেন, এটা তো একটা দায়িত্বর মতো আর কি, পিটার বাটলারকে সাথে নিয়ে আপনি যে যে কথা বলছেন। তো এইটাও কি আসলে একটা ক্যাপ্টেনের জন্য এক্সট্রা একটা কাজ না, যে আপনার টিমের ব্যাপারে একটা আইডিয়া জানতে চাওয়া হয়, বা ওইটাও খেলার পাশাপাশি আপনার প্রস্তুত থাকার একটা বিষয় থাকে সবসময়? আমি যখন প্রথম ক্যাপ্টেন হই আন্ডার-19-এ, তো তখন একটু নার্ভাস থাকতাম আমি, যে হচ্ছে প্রেস মিডিয়ার সামনে তো এভাবে আগে যাওয়া হয়নি, তখন একটু ভয় কাজ করতো যে না আমি ওনারা যদি কিছু জিজ্ঞেস করে কি উত্তর দিব বা কিভাবে কি করব। তারপর যখন আস্তে আস্তে যখন সিনিয়র টিমেও ক্যাপ্টেন হলাম, তো তখন আর কি আস্তে আস্তে ভয়টা আমার ভেঙে গিয়েছিল। তো তারপর থেকে আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছিল যে হচ্ছে কিভাবে কথা বলতে হবে, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। তো এটা প্রথম প্রথম খুব চাপ মনে হতো যখন ছোট ছিলাম, 19-20 ক্যাপ্টেন্সি করছি তখন। তারপর থেকে আস্তে আস্তে এখন একটু অভ্যাস হয়ে গেছে।
এই অভ্যাসটা আসলে খুবই ভালো, কারণ প্রেস কনফারেন্স থেকে যারা মিডিয়ার মানুষজন আছেন, যারা দর্শক শ্রোতারা আছেন, তারা কিন্তু আসলে দেখতে চান, জানতে চান একটা টিম কিভাবে প্রস্তুতি নিচ্ছে, কি তাদের চিন্তাভাবনা, কি তাদের পরিকল্পনা। এবং পরিকল্পনায় সফল হওয়া একটা টিমের নাম ডেফিনেটলি ফ্রান্স। তারা গতকালের ম্যাচটায় 3-0 গোলে সুইডেনকে হারিয়েছে, খুব সহজেই হারিয়েছে। এবং আমি জানি না আপনার আর কোনো কলিগ আছে কিনা বা সতীর্থ আছে কিনা যে এমবাপের ফ্যান, কারণ তিনি তো দারুণ একজন প্লেয়ার। না, আমাদের ভেতরে আসলে ভাবে এমবাপ্পের ফ্যান খুঁজে পাওয়া খুবই কম। সবাই বেশিরভাগ হচ্ছে মেসি, রোনালদো, নেইমার এগুলাই। এমবাপের খেলা এমনি কেমন লাগে, কি মনে হয় তার তার আমার খুব ভবিষ্যৎ ভালো কতদূর? লাগে তার খেলা। লাস্ট ম্যাচে সে কিন্তু গোল করেছিল, কিন্তু অফসাইড হয়েছিল। তারপরেও কিন্তু সে গোল পেয়েছে। তো তার বল নিয়ে যে সে রান করে, তার স্কোরিং এর যে বিশেষ করে ব্যানানা কিক যেগুলো মারে, ওগুলো খুবই সুন্দর। সো লিথাল একজন স্ট্রাইকার এমবাপে, তারই জোড়া গোল আফিদা বলেই দিয়েছেন, সেই জোড়া গোল দিয়েই সুইডেনকে আরাম করে হারিয়ে দিয়েছে ফ্রান্স, এবং তারা পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ। ফ্রান্স তারা খেলবে প্যারাগুয়ের সঙ্গে রাউন্ড অফ 16-এ। সেটা আসলে ফ্রান্স জার্মানি হতে পারতো, আনফর্চুনেটলি জার্মানি বাদ হয়ে যাওয়ায় ফ্রান্সকে প্যারাগুয়ের সঙ্গে খেলতে হচ্ছে, যেটা মোটেও সহজ কোনো ম্যাচ হবে না। বাট এমবাপে ছাড়াও প্লে মেকারদের কথা বলতে হয়। বাংলাদেশে যেমন ঋতুদের মতো প্লেয়াররা রয়েছেন, সেই ফ্রান্স দলটাতেও রয়েছেন মিকেল ওলিসে। দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন তিনি, এবং সব মিলিয়ে তার অ্যাসিস্ট কাউন্টটাকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেকে বলছেন ওলিসে গোল্ডেন বলও পেতে পারেন। খুব ভালো একটা পারফরমেন্স তিনি দিয়েছেন ওভারঅল। মেক্সিকো ইকুয়েডর হোস্ট হিসেবে একটা অ্যাডভান্টেজ একটা দল পায়, সেটার প্রমাণ মেক্সিকো। তারা 2-0 গোলে ইকুয়েডরকে হারিয়েছে, এবং মেক্সিকো এই একমাত্র দল এই পুরো ওয়ার্ল্ড কাপে যারা এখনো পর্যন্ত কোনো গোল খায় নাই। তো 4টা ম্যাচ 4টাতেই ক্লিন শিট। হোস্ট হিসেবে থাকা বা ঘরের মাঠে খেলা, এটার কি কোনো অ্যাডভান্টেজ থাকে আফিদা? আমরা বেশ কয়েকটা ভালো সাফ টুর্নামেন্টও কিন্তু ঘরের মাটিতে জিতলাম। তো এটা কি একটা অ্যাডভান্টেজ হয় কিনা ঘরের মাঠে খেললে? অবশ্যই অ্যাডভান্টেজ হয়, কারণ দেশের মাটিতে খেলা, যখন আমরা বিদেশে খেলতে যাই তখন কিন্তু দেশের মাঠে খেলার মতো ওই ফিলিংসটা থাকে না। যখন আমরা এই মাঠে প্র্যাকটিস করছি, এই মাঠেই ওঠা বসা, তো ওই মাঠটার প্রতি আলাদা একটা টান থাকে। তো দেশের মাটিতে খেললে আরও একটু মনে যেন না আরেকটু ভালো খেলতে পারি আমরা, কারণ বিদেশে যাই অচেনা মাঠ থাকে, কয়েকদিন প্র্যাকটিস করে আর কি গেম খেলতে হয়। তাও তো খুব বেশি যে স্টেডিয়ামে খেলা যে মাঠে হয়, মাঠে প্র্যাকটিস করতে দেয় না। তো আমরা যেহেতু দেশে খেলবো, দেশের মাটিতে খেলবো, আমরা অবশ্যই ওই মাঠে প্র্যাকটিস করব। তো ওই মাঠে প্র্যাকটিসটা থাকলে আর আমরা আরও যেন ভালো খেলতে পারি। তো দেশের মাটিতে খেলা আলাদা একটা অ্যাডভান্টেজ। ইয়েস, এবং সেই অ্যাডভান্টেজের সুবিধা নিয়ে বাংলাদেশ নারী দল তারা কিন্তু বেশ কয়েকবার দুর্দান্ত পারফরমেন্স করেছে সাফে, অন্তত এইজ লেভেলগুলোতে। প্রথমবারের মতো কোনো নতুন জায়গায় যাওয়া, সেই অভিজ্ঞতার কথা যদি বলি, ডেফিনেটলি কানাডার কথা বলতে হবে। তারা এবারে বিশ্বকাপে হোস্ট হিসেবে প্রথমবারের মতো তারা নকআউট ফেজে আসতে পেরেছে, এবং প্রথম ম্যাচে তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে এখন রাউন্ড অফ 16-এ চলেও গেছে। তাদের প্রতিপক্ষ হবে মরক্কো। এই যে ফার্স্ট টাইম কোনো একটা বিগ ইভেন্টে যাওয়া, সেটা আসলে প্রেশার নাকি এনজয়মেন্ট? ধরেন আপনি তো 2টা এরকম টুর্নামেন্ট খেললেন খুব রিসেন্ট টাইমে, এশিয়ান কাপের আন্ডার-20 এবং মূল যেই সিনিয়র টুর্নামেন্টটা। এই ফিলিংটা আসলে কেমন ছিল? না, এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। তো বাংলাদেশ যখন প্রথম এশিয়া কাপে কোয়ালিফাই করলো, তো সবার খুবই ইচ্ছা ছিল যে হচ্ছে ওখানে গিয়ে যেন ভালো কিছু আমরা করতে পারি। তো জানি না কতটুকু ভালো করতে পেরেছি। তো ওখানে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, বিশেষ করে চায়নার সাথে খেললাম, নর্থ কোরিয়া, উজবেকিস্তান। তারা কিভাবে খেলে, তাদের খেলার ধরনগুলো আমরা দেখলাম। তারপরে ওখানে বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো আমরা দেখলাম, যে কত সুন্দর তাদের জিনিসপত্র বা মাঠ। বিশেষ করে মাঠটা দেখে আমাদের খুব ভালো লেগেছে, যে আমাদের দেশেও যদি এরকম ভালো মাঠ থাকতো তাহলে আমরা হয়তো আরও ভালো খেলতে পারতাম। ভবিষ্যৎ বাংলাদেশের উজ্জ্বল, তবে উজ্জ্বল হতে হলে এই যে সব ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করি, সব কিছুই সাথে থাকতে হবে এবং একটু একটু করে ইমপ্রুভ করতে হবে। আফিদাদের পারফরমেন্স আমরা নিশ্চিতভাবে গর্বিত। সত্যি কথা, উই আর ভেরি ভেরি গ্ল্যাড, ভেরি হ্যাপি যে বাংলাদেশের মেয়েদের টিমটা এত দারুণ খেলছে, এবং একটা সময় হয়তো বাংলাদেশকেই যে আমরা বিশ্বকাপ দেখছি, অন্যান্য দলকে সাপোর্ট করছে, আমরা বাংলাদেশকেই সাপোর্ট করতে চাই। এবং আফিদার কি মনে হয় আসলে বাংলাদেশের উইমেন্স টিমের কথা যদি বলি, ওয়ার্ল্ড কাপে যাওয়ার সুযোগ সম্ভাবনা আসলে কতটুকু দেখি? মানে এটা কি স্বপ্ন নাকি বাস্তব হওয়ার সুযোগ আছে? বাস্তব হওয়ার সুযোগ অবশ্যই আছে, যেহেতু আমরা এশিয়া কাপ পর্যন্ত চলে যেতে পারছি। তো এশিয়া কাপে যদি ভালো করতে পারতাম, হয়তো বা সেরা 8-এ থাকলে অলিম্পিক কোয়ালিফাই করতে পারতাম। তো একদিনে তো আর হয়নি। সেই 2009 সাল থেকে বাংলাদেশ মহিলা ফুটবল দল শুরু, আর 26 সালে এসে হচ্ছে রেজাল্ট পাওয়া যাচ্ছে ভালো। এটা লম্বা দিনের কঠিন পরিশ্রম। আমি বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রথম থেকে শুরু করেছে। তারা যদি শুরু না করতো তাহলে আমরাও হয়তো ফুটবলার হইতাম না। হয়তো বা আমার বাবার ইচ্ছা ছিল, দাদির ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই। তো বাবার ইচ্ছার কারণে ফুটবলার হওয়া,
তো তাদেরকে ধন্যবাদ দিব, তারপরে ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিব যে তারা আমাদেরকে ওই ফ্যাসিলিটিসটুকু এখনো দিচ্ছে, আরো ভালো দেওয়ার চেষ্টা করছে। তো অবশ্যই বাংলাদেশ ফুটবল একদিন বিশ্বকাপ খেলবে, হয় ছেলেরা নয় মেয়েরা। দারুণ একটা ব্যাপার। আমরা সেই আশায় থাকলাম। শোয়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, তবে সামনের দিনের ম্যাচগুলো নিয়ে একটুখানি টাচ করে যেতেই হবে আমাদেরকে। ইংল্যান্ড ভার্সেস কঙ্গো রয়েছে আজকে রাত 10টায়। সেখানে অনেকে ইংল্যান্ডকে ফেভারিট ভাবলেও কঙ্গো দলটায় বেশ কিছু ইংলিশ বংশোদ্ভূত খেলোয়াড়রা রয়েছেন যারা ইংল্যান্ডের হয়ে খেলার ইচ্ছা পোষণ করে পরবর্তীতে দেখলেন সুযোগ পাচ্ছেন না। কঙ্গোর হয়ে খেলবেন আলেকজান্ডার আর্নল্ড আছেন, টুয়ানজেবে আছেন, তারা কিন্তু নামবেন হ্যারি কেইনদের বিরুদ্ধে। আর তারপর রাতে বেলজিয়াম এবং সেনেগালের মধ্যে খেলা আরও একটা ইউরোপ আফ্রিকা ব্যাটেল আমরা দেখবো। দেখা যাক এবার কে এগিয়ে যায়, ইউরোপ নাকি আফ্রিকা। এবং তারপর হোস্ট ইউএসএ, তারা বসনিয়ার বিরুদ্ধে সকাল 6টায় মোকাবেলা করবে। ইন্টারেস্টিং কিছু ম্যাচেস আছে সামনে। তবে আফিদাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের এই শোতে আসার জন্য, এবং সেই সাথে শেষ একটা প্রেডিকশন নিয়ে শেষ করতে চাই। এবারের ওয়ার্ল্ড কাপে সোফার অনেকে আর্জেন্টিনাকে হট ফেভারিটস বলছেন, অনেকে ফ্রান্সকে বলছেন, স্পেনের নামটা উঠে আসছে, ব্রাজিলের নামটা এখন উঠে আসা শুরু হয়েছে। এই টুর্নামেন্টের আসলে ফেভারিটটা কে, বা কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখেন? এটা অনিশ্চিত। হয়তোবা আমরা ভবিষ্যৎবাণী করতে পারি, এটা ভুলও হইতে পারে। ভুলই হবে হয়তো, বাট ভুলই আপনার হবে। ধরেন আপনি চান এটা হোক। ফর এক্সাম্পল অনেকেই চাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল যেভাবে যাচ্ছে তারা কিন্তু সেমিফাইনালে মিট করতে পারে। মানে এই ধরনের ম্যাচগুলো আপনি চান কিনা, বা এই পরিস্থিতিগুলো চান কিনা? না, আমি শুধু অপেক্ষায় আছি যে সেমিফাইনালেই মনে হয় যে আর্জেন্টিনা ব্রাজিলের দেখা হইতে পারে। তো ওই সময় দেশের পরিস্থিতি কি হইতে পারে আমি শুধু ওইটা দেখার অপেক্ষায় আছি, যে যেন দুই টিমই যেন সেমিফাইনালে যায়। আপনার বাসার পরিস্থিতি কেমন হবে? সেখানে কে কোন টিমের ফ্যান? আমরা সবাই ব্রাজিল। ও, তাহলে তো কোনো সমস্যা নেই। না, আমাদের বাড়িতে সমস্যা হয় না, কারণ বাবা ব্রাজিল, তারপরে আমাদেরকেও সে ওইভাবেই পালন করছে যে না, ব্রাজিলের খেলা ভালো, নেইমার খেলে, তো আমাদের সবাই ব্রাজিল। দারুণ ব্যাপার। দেখা যাক আফিদার ব্রাজিল কত দূর যাবে, সেটাই আমরা সামনে দেখব। ব্রাজিল এবং নরওয়ের ম্যাচটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, সেই কনফার্মেশনটা দিয়ে আজকের মতো শেষ করছি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং। আশা করি সবাই ভালো থাকবেন। আগামীকাল আবারও দেখা হবে।